প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। হালি শহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান। এবার খুলবে কেশপুর ফাইলস, মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার, সভা করতে বাধা। এসপিকে কি নির্দেশ শুভেন্দুর? শুধু কঙ্গোয় 2000 জনের মৃত্যু, রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, কমিশনের কাছে চাইল আপিলের হিসাব। প্রসূতি মহিলারা পাবেন 5000 টাকা। পিএম মাতৃবন্দনা যোজনার শর্তাবলী ও আবেদন পদ্ধতি জানুন। রেশন বল্টন পদ্ধতিতে বড় বদল, এবার থেকে রেশন দোকানে গিয়ে কি করতে হবে জানুন। আরও স্বস্তিতে অভিষেক, বিদেশ যাত্রার সুপ্রিম অনুমতির পর রক্ষা কবচের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। পুলিশের নজরে মন্ডল ডায়েরি, এবার বর্ধমানে টুলুর আর এক আত্মীয় গ্রেপ্তার। মাটি খুঁড়ে সম্পত্তি খুঁজলেন তদন্তকারীরা। পরকীয়ার জন্য 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন, গ্রেপ্তার সেনানি। ফোনে শ্বশুরকে বলেছিলেন পা পিছলে দুর্ঘটনা। নার্সের বক্তব্যে গুরুত্ব দেয়নি সীমার দল। চিকিৎসককে ধর্ষণ ও খুনের রাতে আরজি করের সেই ভবনে উপস্থিত সকলকে তলব। জোর করে দেহ সৎকার হয়েছে। আরজি কর কাণ্ডে এফআইআর নির্মল সহ ত্রয়ীর বিরুদ্ধে কি অভিযোগ আনলেন মৃতার বাবা। বিমানের পেছন দরজা দিয়ে নেমে ক্যাটারিং ট্রাকে লুকিয়ে আর এক বিমানে। ইরানের হামলার ভয়ে এভাবেই তুরস্ক ছাড়েন ট্রাম্প। রুশ সীমান্ত থেকে 1200 কিলোমিটার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা কিভের, নিহত শিশু সহ অন্তত 13, জখম 75। গদ্দারদের জায়গা নেই, যাদবপুরে সায়নীর অফিসে তালা ঝোলালেন মমতার অনুগামীরা। 100% মার্কিন শুল্ক মুসলিম ন্যাটোর চাপেই এফসিআরএ নিয়ে সুর নরম মোদী সরকারের। পুজোর পরেই ফের ভোট, রাজ্যে পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। বিকেলে পর থেকেই পুরো বদলে যাবে আবহাওয়া, শুক্রবার পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গের সব জেলা। পুরো এলাকায় দেওয়া হোর্ডিং থেকেই আয় বাড়বে রাজ্যের, নয়া সিদ্ধান্ত শ্রমিক ভট্টাচার্যের। পূর্ব পরিকল্পিত হালি শহরের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ বাবদ কত টাকা মিটিয়েছে রাজ্য সরকার, মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ। জোর সওয়াল কপিল সিব্বল মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মমতাপন্থী তৃণমূলের। তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা। এতদিনে প্রকাশ্যে এলো নাম, সিপিকে কি করতে হবে বলে দেন শুভেন্দু। লালকেল্লায় বদলাচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, এই প্রথম গাওয়া হবে বন্দে মাতরম। বিশেষ গুরুত্ব যুব শক্তিকে। হালিশহর কাণ্ডে শুভেন্দুর রাজধর্ম দেখে আশার আলো দেখছেন ইটাহারের গীতা রানী। ধর্ষণের অভিযোগে মগরা থেকে গ্রেপ্তার দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য প্লেয়ার। 20 দিন হলেও সিকিউরিটি গার্ডের চাকরিটাও নেই ভাইরাল হওয়া শোভনের। এবার কি করবেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র? প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। হালি শহরের পর এবার শ্যামবাজার, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান। মঙ্গলবার শ্যামবাজার নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন সেরে মমতা ফেরার পথে তাকে উদ্দেশ্য করে বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান তোলেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে রয়েছেন প্রচুর পুলিশ কর্মী। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। সরকারের তরফে তাকে শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একইভাবে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা ও নেতাজিকে অপমানের জবাব দিতে কালীঘাট তৃণমূলের তরফে কর্মসূচির আয়োজন করা হয়। সেই কারণেই মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মমতা। এরপর নিশানা করেন বিজেপিকে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি। সেখান থেকে ফেরার সময় আচমকাই হাজির হন বিজেপির কর্মী সমর্থকরা। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তারা। রাস্তায় বসে পড়ে কেউ কেউ স্লোগান তোলেন চোর হ্যায় মমতা ব্যানার্জি চোর হ্যায়। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এদিকে বিজেপি কর্মীদের সাফ কথা, বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপনে আমরা বাধা দেইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি, এতে অসুবিধার তো কিছু নেই। উল্লেখ্য, রবিবার হালি শহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে জল কাদা ছোড়ার পাশাপাশি উঠেছিল চোর স্লোগানও। একদিনের ব্যবধানে ফের কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলার বুকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন আচরণ অনভিপ্রেত, এমনটাই বলছে ওয়াকিবহুল মহল। এবার খুলবে কেশপুর ফাইলস। তৃণমূল আমলে কেশপুরে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হয়েছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বললেও সে সময় মিথ্যে মামলা দেওয়া হতো। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভামঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার পুলিশ সুপারকে নির্দেশও দিলেন তিনি। তার কথায় 2024-এ কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়। এসপিকে বলবো ওই মামলা আপনি আবার শুরু করুন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই দিনই প্রথম কেশপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম পথিকৃৎ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন বীরত্বের ইতিহাস স্মরণ করেন তিনি। কেশপুরের মোহবনীতে ক্ষুদিরামের ভিটিতে গিয়ে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাও জানানো হয়। এরপরই সভা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল আমলে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগও করেছেন তিনি। এদিন পুলিশ সুপারকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক অত্যাচার সহ্য করেছেন অনেক মানুষ। এসপি কে বলে গেলাম সমস্ত মামলা প্রত্যাহার করবেন। তিনি রীতিমতো জোর গলায় বলেন, এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। 2024 সালে তাকেও সভা করতে বাধা দেওয়া হয়নি, সেই কথা আজও ভোলেননি শুভেন্দু। সেই বিষয়কে আরো একবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি, মানুষ আসেনি, কিন্তু আমি এসেছিলাম, আমি কিচ্ছু ভুলিনি। এরপর এসপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় এসপি, আপনি ওই মামলাটা আপনি বার করবেন, যারা জড়িত ছিল তাদের আমি জেলে দেখতে চাই। গত মে মাসে প্রথমবার ইবোলা সংক্রমণের কথা জানা গিয়েছিল কঙ্গোয়। মাত্র 3 মাসের মধ্যে আফ্রিকা জুড়ে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে এই ভাইরাস। সংক্রমণের জেরে শুধুমাত্র ডিআর কঙ্গোতে মৃত্যু হয়েছে 2000-এর বেশি মানুষের, আক্রান্ত প্রায় 4500। কঙ্গো ছাড়িয়ে ওগান্ডাতেও ছড়াতে শুরু করে মারণ এই ভাইরাস, সেখানেও মৃত্যুর খবর সামনে এসেছে। কঙ্গোর সরকারি রিপোর্টে জানা যাচ্ছে, দেশে এখনো পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন 4381 জন। এর মধ্যে 2011 জনের মৃত্যু হয়েছে। 704 জন আইসোলেশন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কার্যত রেকর্ড গতিতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস। শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীদের দাবি দূর দূরান্তে দুর্গম এলাকায় সংক্রমণ ছড়াতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে বহু জায়গায় সংক্রমণ ছড়ালেও সেখানে চিকিৎসা পরিষেবা পৌঁছানো যাচ্ছে না। আরো উদ্বেগের বিষয় হলো, কঙ্গো ছাড়িয়ে মারণ এই ভাইরাস ওগান্ডায় প্রবেশ করেছে। সেখানে 20 জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে 2 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর তরফে জানা যাচ্ছে, কঙ্গোয় ইবোলায় নয়া ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সেটি হলো বুন্দিবুগি। মারণ এই ভাইরাসের ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, যার জেরে পরিস্থিতি এতটা গুরুতর। ইবোলার জেরে হু এর তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইবোলা ইস্যুতে সতর্ক ভারতও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য ল্যাবরেটরিগুলিতে প্রস্তুত করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। সমুদ্র বন্দরগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। দেশের জনগণ, সংবাদ মাধ্যমগুলির কাছে অনুরোধ করা হয়েছে, আতঙ্ক না ছড়ানোর পাশাপাশি কোনো রকম গুজব যেন তারা না ছড়ান। তথ্য বলছে, মারণ ইবোলা ভাইরাসে কেউ আক্রান্ত হলে মাত্র 3 দিনে রোগীর মৃত্যু হয়। স্পর্শের মাধ্যমে বা মানুষের আশেপাশে থাকার ফলেও ছড়াতে পারে ভাইরাসটি। হাঁচি, কাশি, সংক্রামিত প্রাণী খাওয়ার মাধ্যমেও ইবোলা হতে পারে। কোনো ক্ষতস্থান অথবা চোখ, নাক বা মুখ স্পর্শ করার মাধ্যমে ব্যক্তিকে সংক্রমিত করে। এটি অর্থবোলা ভাইরাস গোত্রের অন্তর্গত। এই ভাইরাসে আক্রান্ত হলে এবং দ্রুত চিকিৎসা না করালে মৃত্যুর সম্ভাবনা ব্যাপক বেড়ে যায়। রোগের লক্ষণ হলো ডায়রিয়া, জ্বর, বমি ভাব। হু এর তরফে জানানো হয়েছে, ফলখেকো বাদুড়ের থেকে মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস। এরপর আক্রান্তের শারীরিক সংস্পর্শে তা দ্রুত সংক্রমিত হয়। শুধু তাই নয়, আক্রান্তের ব্যবহৃত জিনিসপত্র মেঝে থেকেও ছড়াতে পারে সংক্রমণ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR কে কেন্দ্র করে দায়ের হওয়া আপিলগুলির বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। SIR চলাকালীন ভোটারদের নাম বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলির মধ্যে এখনো পর্যন্ত কতগুলি আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতের সামনে পেশ করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা আবেদনের কথাও বিবেচনায় নেয়। আবেদনে SIR সংক্রান্ত আপিলগুলি দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলিতে আপিলের ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রাইব্যুনালগুলি এখনো পর্যন্ত কতগুলি আবেদন বা আপিলের সিদ্ধান্ত নিয়েছে তার পূর্ণাঙ্গ তথ্যই এবার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। মামলাটির পরবর্তী শুনানি 25শে আগস্ট ধার্য করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গে SIR পরবর্তী ভোটার তালিকা নিয়ে আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে নাম বাদ পড়া সংক্রান্ত আপিলগুলির কতটা নিষ্পত্তি হয়েছে এবং সেই প্রক্রিয়া কত দ্রুত এগোচ্ছে, পরবর্তী শুনানিতে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশের মহিলাদের জন্য বিভিন্ন সময় নানা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এমন একটি স্কিম হলো
পিএম মাতৃবন্দনা যোজনা। এর মাধ্যমে প্রসূতি মহিলা তথা গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সব প্রসূতি মহিলা এই প্রকল্পের অধীন টাকা পাওয়ার যোগ্য নন। উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। পিএম মাতৃবন্দনা যোজনায় যোগ্য মহিলাদের প্রথম সন্তানের জন্য 5,000 টাকা ও দ্বিতীয় সন্তান মেয়ে হলে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সরকার। এক্ষেত্রে বলে রাখি, প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি 3,000 ও দ্বিতীয় কিস্তি হিসেবে 2,000 টাকা দেয় কেন্দ্র। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে 5,000 টাকা পাওয়ার ক্ষেত্রে গর্ভাবস্থার রেজিস্ট্রেশন, ANC চেকআপের শর্ত রয়েছে। পাশাপাশি দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য সন্তানের জন্ম নথিভুক্তিকরণ ও 14 সপ্তাহের প্রথম পর্যায়ের টিকাকরণ সম্পন্ন করার মতো শর্ত পূরণ করতে হয়। দ্বিতীয় সন্তান মেয়ে হলে 6,000 টাকা পাওয়ার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু শর্ত। সকল প্রসূতি মহিলা ও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা মান বেঁধে দিয়েছে সরকার। 1. মূলত অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট শ্রেণীর গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা। 2. দারিদ্র্য সীমার নিচে থাকা রেশন কার্ডধারী মহিলা। 3. SC ও ST শ্রেণীর মহিলা। 4. শ্রম কার্ডধারী মহিলা। 5. আয়ুষ্মান কার্ডধারী মহিলা। 6. PM কিষাণ যোজনার উপভোক্তা মহিলা। 7. জব কার্ডধারী মহিলা। 8. 40% অথবা তার বেশি প্রতিবন্ধকতা থাকা প্রসূতি মহিলা। 9. প্রসূতি আশা কর্মী, অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা। 10. NFSA 2013 অধীনে রেশন কার্ডধারী মহিলা। 11. আবেদনকারীর বার্ষিক আয় 8 লক্ষের কম হলে। এই মাপকাঠিগুলি ছাড়া কেন্দ্রের বেঁধে দেওয়া বাকি শর্ত পূরণ হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সন্তানের জন্মের সময় আবেদনকারীর বয়স 18 বছর 7 মাস থেকে 55 বছরের মধ্যে হতে হবে। পিএম মাতৃবন্দনা যোজনার আবেদন পদ্ধতি জানা গিয়েছে। পিএম মাতৃবন্দনা যোজনায় অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যদিকে কোনো আবেদনকারী চাইলে যথাযথ পদ্ধতিতে অফলাইনের মাধ্যমেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থায় বড় বদল এসেছে। পুরনো পদ্ধতির জায়গায় স্মার্ট PDS পদ্ধতিতে রেশন সরবরাহ শুরু হয়েছে। চলতি আগস্ট মাস থেকে চালু হয়েছে এই পদ্ধতি। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, আঙ্গুলের ছাপ নাকি চোখের মনি স্ক্যান? বর্তমানে রেশন দোকানে কিভাবে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট। রেশন সরবরাহের আধুনিক ও ডিজিটাল পদ্ধতি হলো স্মার্ট PDS। এর মাধ্যমে রিয়েল টাইমে রেশনে চাল, গম সরবরাহ, রেশন কার্ড ও রেশন বন্টনের উপর সঠিক নজরদারি চালানো যায়। পাশাপাশি স্মার্ট PDS পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের তথ্য, রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় এবং ভুয়ো ও জাল রেশন কার্ডও ট্র্যাক সম্ভব হয়। রাজ্যে স্মার্ট PDS পদ্ধতি চালু হওয়ার আগে আঙ্গুলের ছাপ অথবা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে রেশন গ্রাহকদের বিনামূল্যে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো। আগে ইপস মেশিনে আঙ্গুলের ছাপ নিয়ে আধার কার্ডের তথ্য যাচাই করা হতো। কোনো কারণে আঙ্গুলের ছাপ কাজ না করলে চোখের মনি স্ক্যান করা হতো। তবে স্মার্ট PDS পদ্ধতিতে প্রথমে রেশন গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হচ্ছে। কোনো কারণে তা ব্যর্থ হলে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া জানা গিয়েছে, আগে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান সম্ভব না হলে গ্রাহকের আধার লিঙ্কড মোবাইলে আসা OTP ব্যবহার করেও খাদ্য সামগ্রী দেওয়া যেত। এদিকে অভিযোগ করছে, স্মার্ট PDS পদ্ধতিতে প্রথমে চোখের স্ক্যান, সেটা কাজ না করলে আঙ্গুলের ছাপ নিতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে। পাশাপাশি সার্ভার ডাউনের কারণেও কিছু ক্ষেত্রে রেশন বন্টনের সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। এছাড়া জানা গিয়েছে, বর্তমানে কিছু কিছু জায়গায় সার্ভারের সমস্যার কারণে রেশন বন্টনের সমস্যা হলেও তা দ্রুত মিটে যাবে। তবে আধুনিক ও ডিজিটাল এই ব্যবস্থা চালু হওয়ায় একদিকে যেমন রেশন দুর্নীতি ও বন্টনে নজরদারি চালানো সম্ভব হবে, তেমনি প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শর্ত সাপেক্ষে তার আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এবার তৃণমূল সাংসদের রক্ষা কবচের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি ভট্টাচার্য এদিন বলেন, অভিষেককে আগে দেওয়ার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে 31 আগস্ট অবধি করা হচ্ছে। বিষ্ণুপুর, ভবানীপুর ও আশুতি থানায় দায়ের হওয়া FIR গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি FIR এর কপি পুলিশকে দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 25 আগস্ট। এদিনের শুনানিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি FIR এর মধ্যে ইতিমধ্যেই কতগুলির ক্ষেত্রে রক্ষা কবচ রয়েছে? রাজ্য জানায়, ভবানীপুর ও বিধাননগরের FIR গুলি রক্ষা কবচের আওতায় নেই। পরবর্তীতে মামলাকারীর তরফে বাকি 14টি FIR এর ক্ষেত্রে অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হলে বিচারপতি জিজ্ঞেস করেন, এই আবেদন কোন কোন FIR এর ক্ষেত্রে করা হচ্ছে? আশুতি থানায় দায়ের হওয়া এই FIR এর প্রসঙ্গ উঠলে
এএসজিএস-বি রাজু বলেন, আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। বিচারপতি ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন অভিযোগকারীকে। জবাবে বলা হয়, অভিযোগকারীর নাম অভিজিৎ দাস। উত্তর শুনে বিচারপতি জিজ্ঞেস করেন, ভোটে মামলাকারীর কাছে দুবার পরাজিত হওয়া প্রার্থী কি এই ব্যক্তি? জবাবে এএসজি বলেন, তা হতে পারে। এদিকে অভিযোগকারী আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আবার হাইকোর্টে দাবি করেন, চৌঠা মের আগে অভিযোগ জানানোর মতো পরিস্থিতি ছিল না। অভিযোগকারী বহুবার আক্রান্ত হয়েছেন, তাকে অপহরণও করা হয়। মামলাকারী অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি হওয়ায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া উচিত নয় বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ডায়মন্ড হারবাল কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ববি। তবে তাকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন অভিষেক। 26-এর বিধানসভা ভোটে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। দায়ের করেছেন এফআইআর। এদিনের শুনানিতে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত, কলকাতা হাইকোর্ট। বিষ্ণুপুর, ভবানীপুর ও আশুতি থানায় দায়ের হওয়া এফআইআরগুলির ক্ষেত্রে অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আগামী 31শে আগস্ট অবধি বাড়ানো হচ্ছে বলে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনো বেপাত্তা, তবে তার বেআইনি সম্পত্তির খোঁজে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুধু বীরভূম নয়, রাজ্যের অন্য প্রান্তে টুলুর আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। সেই সূত্র ধরে সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পূর্ব বর্ধমানের আউশ গ্রামে টুলুর মামা শ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে হানা দেয় পুলিশ। শেষে তার পুত্র মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। একসময় টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন রিপন। পাথর খাদানে ডিসিআর কাটার কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। সেই কাজে কোনো জাল ডিসিআর ব্যবহার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। সম্প্রতি বীরভূমের মোহাম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ 28.5 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। 15 কেজি সোনাও উদ্ধার করা হয়। তারপর থেকেই তদন্তকারীদের নজরে টুলু। তদন্তকারী সূত্রে খবর, টুলু তার সম্পত্তি আত্মীয় বা ঘনিষ্ঠদের নামে করে রেখেছেন। সেই সব সম্পত্তির খোঁজে টুলুর আত্মীয়রা তদন্তকারীদের আতস কাচের নিচে। তদন্তে উঠে এসেছিল রিপনের নাম। সেই সূত্রেই সোমবারের তল্লাশি। মোজাম্মেলের বাড়ি আউশ গ্রামের ভেদিয়ার কাটাটিকুড়ি গ্রামে। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার সদর, বোলপুরের এসডিপিও, মোহাম্মদবাজার থানার পুলিশ এবং শান্তিনিকেতন থানার আধিকারিকেরা প্রথমে হানা দেয় সেই বাড়িতে। পরে মোজাম্মেলের তুতো ভাই কাজল মণ্ডলের বাড়িতেও যায় পুলিশ। সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ওই গ্রামে টুলুর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। মাটি খুঁড়েও দেখেন তারা। আলমারি, ট্রাঙ্ক, সুইটকেস থেকে শুরু করে গোয়ালঘর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেন তদন্তকারীরা। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ তল্লাশির শেষে রিপনের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, মণ্ডলের ডায়েরি নামে পরিচিত ওই খাতায় পাথর খাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। এছাড়াও রিপনের ব্যবহৃত একটি ল্যাপটপ এবং প্রিন্টার নিয়ে যায় পুলিশ। ওই সমস্ত নথি এবং ডিভাইস থেকে টুলুর কথিত পাথর কারবারের কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ রিপনের স্ত্রী আমিনা বেগমকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরিবারের মাসিক খরচ কিভাবে চলত সেই বিষয়েও তাকে নানা প্রশ্ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মোজাম্মেলের দাবি, তাদের বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা গয়না উদ্ধার হয়নি। রিপনের মা শামসুন নেহার বেগম বলেন, আমার ছেলে টুলুর কাছে কাজ করত, ওরা আত্মীয় হয়। আমাদের কাছে কোনো বেআইনি জিনিস নেই। তবে তল্লাশির সময় রিপনকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে টুলুর আর এক আত্মীয়ের কাজলের বাড়িতে খোঁজ চালায় পুলিশ। তার গাড়ির চাবি খুঁজে না পাওয়ায় কাজ ভেঙে তল্লাশি চালান তদন্তকারীরা। 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার এক সেনানী। মহারাষ্ট্রের ওয়াসিম জেলা থেকে 28 বছরের ওই যুবককে পাকড়াও করেছে পুলিশ। মৃতার বাপের বাড়ির অভিযোগ, স্ত্রীকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন জামাই। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জ্ঞানেশ্বর মদনে। সেনাবাহিনীর 6ষ্ঠ মারাঠা ব্যাটালিয়নে কর্মরত তিনি। জ্ঞানেশ্বরের শ্যালক রাহুল মদনের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ তাদের বাড়িতে ফোন করেন অভিযুক্ত। কাঁদতে কাঁদতে জানান, দীপালি বাড়িতে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা ভালো নয়, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জামাইয়ের কথা বিশ্বাস করেন সকলে। হাসপাতালে ছোটেন দীপালির বাপের বাড়ির লোকজন। তারা বেসরকারি হাসপাতালে গিয়ে জানতে পারেন সেখান থেকে সরকারি একটি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়েছে রোগিণীকে। এরপর জামাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে সন্দেহ হয় তাদের। অন্যদিকে খুনের সন্দেহ করে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা পুলিশকে খবর দেন।
মৃতার ভাইয়ের অভিযোগ, জ্ঞানেশ্বরের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক আছে, সেজন্য স্ত্রীকে প্রায়শই হয়রানি করত ও। আমার বোনকে মানসিক অত্যাচারও করেছে। আমরা ভেবেছিলাম অনাগত সন্তানের কথা ভেবে এবার ঠিক হয়ে যাবে ও, কিন্তু না, পরকীয়া সম্পর্কের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেরে ফেলেছে ও। পুলিশ জানিয়েছে যে সরকারি হাসপাতালে দীপালিকে ভর্তি করানো হয়েছিল, সেখান থেকে একটি মেমো পাওয়া গিয়েছে। তাতে লেখা, অ্যাম্বুলেন্সে করে এক মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল। ওই পুলিশ আধিকারিকের কথায়, আমাদের দল যখন হাসপাতালে পৌঁছয় তখনই স্পষ্ট হয়ে যায় যে একটা কিছু লুকোনোর চেষ্টা করেছে রোগীর শ্বশুর বাড়ির লোকজন। মহিলাটির গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। মনে করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। মৃতার দাদার অভিযোগের ভিত্তিতে জ্ঞানেশ্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীপালির শ্বশুর শাশুড়িরও